শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। বরাবরের মতোই সবসময় রাঙা সকাল ভালো থাকার একটা অন্যতম অনুষঙ্গ। একদম সত্যি বলেছো। আর আমাদের রাঙা সকাল এমন এমন সব মানুষদের তুলে ধরে যাদের হাত ধরে বাংলাদেশ স্বপ্ন দেখে নতুন বাংলাদেশে। সত্যি তাই। চলো কে আছে জেনে নিই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা মাহফুজুল হক। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা অনেক ভালো আছি। আপনার কাজ সম্পর্কে জানবো, কিভাবে আপনি উদ্যোক্তা হয়ে উঠছেন, নিজের পছন্দের জায়গায় কাজ করছেন। একেবারে ছোটবেলা থেকে আমরা আমাদের অনুষ্ঠানে শুরু করি। শৈশব তো আপনার কেটেছে, বেড়ে ওঠা, জন্ম সবকিছু রাজশাহীতে। কেমন ছিল? রাজশাহী তো অনেক সুন্দর শহর, আপনারা জানেন, ক্লিন সিটি হিসেবে পরিচিত। সো ছোটবেলায় হচ্ছে অনেক ভালোই কেটেছে। বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিল, তো প্রথমে বিভিন্ন জায়গায় যাওয়া হতো, কিন্তু সেটা রাজশাহী বিভাগের মধ্যেই। আচ্ছা। তো একটা সময় গিয়ে হচ্ছে আপনার যখন আমার স্কুল জীবনে শুরু হয়, তখন আমি নওগাঁ জেলায় ছিলাম। তো নওগাঁতে হচ্ছে সেখানে আমার স্কুল জীবনটা শুরু হয়। এর পরবর্তী সময়ে হচ্ছে মানে আমার পুরো পরিবার সহ আমরা হচ্ছে রাজশাহী সিটিতে আর কি শিফট হয়ে যাই। স্কুল জীবনটা কেমন ছিল? স্কুল জীবন অনেক মজার ছিল। আর ছোটবেলা থেকে একটু চঞ্চল, সেহেতু সব সময় ভালোই কেটেছে আর কি। সো আমি যখন হচ্ছে রাজশাহীতে আসি, তখন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। তো সেখান থেকে মোটামুটি আমার মানে স্কুলের লম্বা যাত্রাটা শুরু হয় আর কি। আর বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলেও আমরা তখন রাজশাহীতেই থাকি। সো এরপরে হচ্ছে স্কুল জীবন বলেন, মানে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কাটে। এবং সে সময় বলতে গেলে মানে যেহেতু ওই যে বললাম চঞ্চল ছিলাম ছোট থেকে, সো অনেক ভালোই কেটেছে আর কি। শৈশব মানি আসলে আমাদের জীবনের একটা স্মৃতিকাতরতার একটা সময়। শৈশবে আমরা অনেক কাজ করি, অনেক অভ্যাস আমাদের গড়ে ওঠে। কি কি কাজ করতে আসলে ছোটবেলায় ভালো লাগতো? কোন একটা সুন্দর অভ্যাস ছিল নিশ্চয়ই। সুন্দর বলবো কিনা জানি না, ছোটবেলা থেকে হচ্ছে যে আপনার যেমন ক্রিকেট খেলা, মানে খেলাধুলার প্রতি একটা ঝোঁক ছিল। তারপরে হচ্ছে ছবিও আঁকতেন যতটুকু জানি। হ্যাঁ, ছবি আঁকা হতো। ক্লাস 3-তে যখন ভর্তি হই, তখন হচ্ছে মানে ম্যান্ডেটরি ছিল যে আমাদের ড্রয়িং এর হচ্ছে একটা মানে আলাদা সাবজেক্ট ছিল আর কি। সো ওইটার জন্য শিখা শুরু হয়, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে ভালোই লাগে ড্রয়িং করতে। সো এরপরে দেখা যাচ্ছে যে আমি যে আপুর কাছে ড্রয়িং শিখতাম, উনি ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির আর কি। সো আপু হচ্ছে আমাদেরকে শেখানোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় পাঠাতো, যাতে হচ্ছে আমরা সেখানে আরেকটু ভালোভাবে জিনিসটা শিখতে পারি। আপু সবসময় বলতো যে যদি এটা কোনো কিছুর প্রতি সেরকম টান না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই জিনিসটা খুব ভালোভাবে পরিপাটিভাবে করা সম্ভব হয় না। সো এরপরে হচ্ছে আপুর কাছ থেকে হচ্ছে ড্রয়িং থেকে শুরু করে আপনার হচ্ছে মাটির বিভিন্ন জিনিস দিয়ে মানে আকৃতি তৈরি করা এবং এইসব জিনিস তৈরি করা হতো। আমরা এমনও হয়েছে ডিমের খোলস ব্যবহার করে হচ্ছে পুতুলের মতো যে জিনিসগুলো বানাতে হয়, এগুলো করা হয়েছে ওই সময়। সো এটা মোটামুটি আমার ক্লাস 7-8 পর্যন্ত ছিল আর কি। তো ড্রয়িং এটা ভালো লাগতো। এছাড়া হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা সবসময় ভালো লাগতো। একটা মজার বিষয় হলো যে মানে খুবই অস্বাভাবিক লাগবে, কিন্তু এরকম আমার জন্মদিন যখন হতো, জন্মদিনে আমার বাসায় আমরা 30-35 জন বন্ধু মানে মানে আমন্ত্রিত থাকতো। সো মানে বুঝতে পারছেন যে আমার বন্ধু সমাজ অনেক বড়। সো এমনি বলছিলেন আপনি যে চঞ্চল ছিলেন, চঞ্চলতা এবং ভালো সময় কাটিয়েছেন। কিছু চঞ্চলতার বেশি চঞ্চল হলে তো আবার একটু মারধরও খেতে হয় বাবা মার কাছে, বা শিক্ষকদের কাছে হয়তো বকাও খেতে হয়। এরকম কিছু ঘটনা আছে কিনা, বা কি ধরনের চঞ্চলতা ছিল সেগুলো একটু নমুনা জানতে চাই। প্রথমে শিক্ষকদের ব্যাপারে বলি। প্রথম জিনিসটা হচ্ছে চঞ্চল থাকলেও আমি হচ্ছে ক্লাস 3 থেকে শুরু করে সব সময় ক্লাস ক্যাপ্টেন ছিলাম আর কি। সো দেখা যাচ্ছে যে মানে শিক্ষকদের কাছে মার খাওয়ার কোনো ঘটনা আমার নেই, কারণ আমি হচ্ছে শিক্ষকদের কাছে প্রথমে পৌঁছায় দিতাম যে কে কি করলো না করলো। হ্যাঁ, সো ওই দিক থেকে আমার ইয়ে ছিল না। কিন্তু
ছোটবেলা থেকে আম্মু আব্বুর কাছে অনেক মার খেয়েছি, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আব্বু কিছু একটা বললো, আমি ওটা না করে অন্য কিছু একটা করলাম। যেমন হচ্ছে আমি যখন নওগাঁতে ছিলাম, তো ওইখানে তো ক্লাস 1-2 সেখানেই ছিল আমার। তো ক্লাস 2-তে একবার হচ্ছে আব্বুর যে ইয়া থাকে, মানে সহকারী থাকে, তাকে হচ্ছে পাঠিয়েছিল আমাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। সো একদিন হচ্ছে মানে নিয়ে আসা করতো আর কি। সো একদিন হচ্ছে আমার মানে স্কুল কোনো কারণে বন্ধ ছিল আর কি। তো আমাকে নামাই দিয়ে এসছে, যাওয়ার পরে জানতে পারছি স্কুল বন্ধ। তো আমি কি করেছি যে যেহেতু 2-3 ঘন্টা সময় আছে, তাহলে হচ্ছে যে আর কিছু বাসায় না যেয়ে আমার বন্ধুদের সাথে আর কি আড্ডা দিব আর ক্রিকেট খেলতে যাবো আর কি। সো আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খেলতে চলে গেছি। এরপরে তো সময়ের আর খেয়াল নেই। সো দেখা যাচ্ছে যে 12টার মধ্যে আমার বাসায় থাকার কথা ছিল, বিকাল 4টা বেজে গেছে আর কি। আচ্ছা, আমার কোনো খেয়াল নেই। পরে হচ্ছে দেখছি যে আমার স্কুলের যারা শিক্ষক ছিল এবং প্রধান শিক্ষক ছিল সবাই দেখছি মানে দৌড়ায় আসছে আর কি। আচ্ছা, কারণ এর মধ্যে হচ্ছে যেহেতু আব্বু হচ্ছে নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ছিল, সো মানে ওই দিক থেকে হচ্ছে একটু মানে ওরা ঝামেলার মধ্যে পড়ে গেছে আর কি। আমার ছেলে কোথায়, আর ওইদিকে আম্মু তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। তো এরপরে দেখা যাচ্ছে যে ওনারা বললো যে বাবা এরকম কখনো করো না, বাসায় জানায় বের হয়েও। পরে ওনারা আমাকে বাসায় রেখে আসে, আর বাসায় যাওয়ার পরে আব্বুর কাছে তুমুল আকারে মার খেতে হয় সেদিন আর কি। তো আব্বুর কাছে সেদিন হচ্ছে সব থেকে বেশি মার খেয়েছিলাম। আর কত বছর বয়স হবে? ক্লাস 2-তে তখন আসলে বয়স ভাবে খেয়াল নেই, 10 বছর। আচ্ছা, আমরা ছোটবেলার গল্পগুলো আরো জানতে চাই এবং ছোটবেলার গল্প শুনতে আমাদের খুবই ভালো লাগে। তো সেই জায়গাটায় ফিরবো, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার সম্পর্কে একটু এই মুহূর্তে দর্শকদের জানিয়ে আসবো। স্টার্টআপ প্রতিষ্ঠান ডুবোটেকের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর অফ ফাইন্যান্স মাহফুজুল হক। 2017 সালে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইউ ডুবুরি থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। স্বয়ংক্রিয় রোবট দিয়ে নদী ও সমুদ্রতলে নানা গুরুত্বপূর্ণ কাজ করে ডুবোটেক। 2023-এর শেষের দিকে রোবোসাবে পানির তলের স্বয়ংক্রিয় রোবটের বৈশ্বিক প্রতিযোগিতা দ্বিতীয় হয় দলটি। সফটওয়্যার কেন্দ্রিক প্রযুক্তির জন্য মেলে সেরা উদ্ভাবক দলের স্বীকৃতি। বর্তমানে পানির নিচের উদ্ধার অভিযান, জাহাজের নিচের অংশের কাঠামো ও জাহাজের অবস্থা পরিদর্শন, পানির নিচে সামুদ্রিক ও জীবতাত্ত্বিক সংরক্ষণ ইত্যাদি কাজ চলমান। সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ নির্ধারণ, প্রবাল বা মাছের জীবনযাত্রায় জাহাজ বা কোনো প্রযুক্তি প্রভাব ফেলছে কিনা এসব নিয়ে কাজ করা দলগুলোকেও সাহায্য করে ডুবোটেক। বর্তমানে ডুবোটেক 3টি হার্ডওয়্যার পণ্য তৈরি করে। স্বয়ংক্রিয় যান হিলসা পানির নিচের গবেষণা উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। ছবি তোলার সামুদ্রিক প্রাণ বিষয়ক গবেষণার কাজ করে টুনা এবং অক্টোপাস ব্যবহৃত হয় জাহাজ পরিদর্শনের কাজে। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। কাজের প্রসঙ্গে অবশ্যই কথা বলতে চাই, বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে কাজ করছেন সেগুলো নিয়ে জানবো, কিন্তু ছোটবেলাটা আরেকটু থাকি যে ছোটবেলায় আসলে বাবা মার ইচ্ছে ছিল আপনাকে নিয়ে কোনো, যে আপনি বড় হয়ে কি হবেন এমন কোনো ইচ্ছে ছিল কিনা, বা আপনার আসলে সে সময়টায় আসলে ছোটবেলায় নানান ধরনের আমরা স্বপ্ন দেখে ফেলি যে বড় হয়ে কি হব, আপনার এমন কোনো স্বপ্ন ছিল কিনা? প্রথমে যেটা বলবো, বাবার একটা স্বপ্ন ছিল, আমার নাম হচ্ছে যে মাহফুজুল হক সৌরভ। তো মাহফুজুল হক হচ্ছে আমি যখন জন্মগ্রহণ করি তখন আমাদের রাজশাহী থেকে একজন হচ্ছে মানে প্রথম আর কি বারেট ল কমপ্লিট করে আর কি। সো ওই সময়টাতে হচ্ছে আবুর মানে আমার হওয়ার পর থেকে একটা ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ব্যারিস্টার হব আর কি। সো এরকম একটা ইচ্ছা ছিল। তো আমি হচ্ছে যে আব্বুর চিন্তা ভাবনার সাথে একটু বেশি আর কি খাপ খেয়ে চলি, কারণ দেখা যাচ্ছে আব্বু যেই দিকেই হচ্ছে মানে পজিটিভ বলবে আমি ওই দিকে পজিটিভ আর কি। যেমন ব্রাজিলের আব্বু সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার, মানে এরকম বিষয়টা আর কি। এটা কি স্বতঃস্ফূর্তভাবে আসতো? স্বতঃস্ফূর্তভাবে আসতো, কারণ আব্বু আর আমার মানে খুব মানে আমাদের পরিবারে এমন একজন মানুষ থাকে যে ছোটরা আসলে তাদেরকে অনুসরণ করে। আমার ক্ষেত্রে আমার বড় ভাইকে খুব ফলো করা হতো, আর্জেন্টিনা আমিও আর্জেন্টিনা, ও যেটা করতো আমি সেটাই করতাম। তো এমনি তারপর কি হলো? সো তারপরে হচ্ছে আব্বুর এটা ইচ্ছা ছিল, কিন্তু আমার আবার হচ্ছে ছোট থেকে মানে এক এক সময় এক এক ধরনের ইচ্ছা হয়েছে আর কি। যেমন ছোটবেলায় সিআইডি দেখতাম, গোয়েন্দা হওয়ার ইচ্ছা ছিল। তারপরে এরপরে একটু বড় হওয়ার পরে যখন মুভিতে হচ্ছে আর্মিদের সবকিছু দেখতাম, তখন হচ্ছে আর্মি অফিসার হওয়ার ইচ্ছা। সো
এরপরে র্যাবের যখন কাজগুলো দেখছি তখন র্যাব হওয়ার মানে র্যাবে যাওয়ার ইচ্ছা, মানে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ইচ্ছা। ক্রিকেট যখন খেলতাম তখন ক্রিকেটার হওয়ার ইচ্ছা। সো মানে এক এক সময় মানে পরিবর্তন হতে থেকেছে, কিন্তু একটা সময় গিয়ে হচ্ছে মজার ব্যাপার হলো আমি হচ্ছে বাংলাদেশে আপনারা জানবেন যে স্কুলে ছাত্র সংসদের আর কি প্রথম মানে ভোট মানে হয়েছিল আর কি, ছাত্র সংসদ গঠিত হয়েছিল। তো আমি আমার স্কুলের প্রধান প্রতিনিধি ছিলাম আর কি। আচ্ছা। সো ওই সময়টাতে একটা পার্টিকুলার ঘটনার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, মানে আমাদের সংসদকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা এই ব্যাপারটা তদন্ত করে আমাদেরকে জানাও। তো পুরো জিনিসটা সবার কাছে নতুন ছিল, কিন্তু আমার ওই যে ছোটবেলা থেকে হচ্ছে সিআইডি তারপরে এই জিনিসগুলো দেখার কারণে আমার একটা মানে আইডিয়া ছিল যে এটা কিভাবে করতে হয়। সো আমি যখন ওইটা পুরোপুরি একটা ভালো ফরম্যাটে রিপোর্ট আকারে যখন আমি প্রেজেন্ট করি, তখন আমাদের প্রধান শিক্ষক বলেন যে তোমার এই দিকে হচ্ছে মানে আমি আমাকে জিজ্ঞেস করেন উনি যে তোমার কি হওয়ার ইচ্ছা। তখন আসলে মানে যখন একটু 8, 9 বা 10 এর দিকে আসছে তখন মানে ইঞ্জিনিয়ারিং এর দিকে আর কি ঝোঁকটা চলে গেছে অলরেডি। সো তখন আমি বললাম যে ম্যাম ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আর কি। তো ম্যাম বললো যে না, তুমি হচ্ছে সবার যে দিকে যায় গতানুগতিক না হয়ে তুমি হচ্ছে চিন্তা করো যে তুমি লয়ার হতে পারো কিনা বা আইনজীবী মানে যে এই দিকে মানে যেতে পারো কিনা। সো তারপর তখন দেখলাম যে বাবা যেটা বলছে এখানে হচ্ছে ম্যাম এটা বলছে, তো এরকম একটা মিলে গেল আর কি। তো তারপর একটা চিন্তা ভাবনা ছিল আর কি যে আমি পড়াশোনা করা যায় কিনা। তো এটাই হচ্ছে মানে ইচ্ছা বা আপনারা ক ভাই বোন ছিলেন এমনিতে? আমার ছোট বোন আছে একজন। আচ্ছা, বোনের সাথে সম্পর্ক কেমন, খুনসুটি হয়? পরিবারে কি আপনি বড়? আমি বড়। আচ্ছা। বোনের সাথে সম্পর্ক বলতে গেলে হচ্ছে আমাদের ওই মারামারি লেগে থাকে আর কি। আচ্ছা। এমনিতে ভালো, কিন্তু হচ্ছে ওই যে আপনি আপনার বড় ভাইকে ফলো করছেন বললেন, কিন্তু আমাকে কখনো ফলো করে না এই যে আমি আর আব্বু হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, ও আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা। মানে ও জানে না, মানে ছোট থেকে জানে না যে মানে আর্জেন্টিনাতে কে কি কিছু জানে না, কিন্তু হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, কারণ আমি ব্রাজিলের সাপোর্টার। মানে ওকে একবার রোনালদোকে দেখায় বলা হয়েছিল যে এটা মেসি। আচ্ছা তাহলে তো সে ভালো, এটাই মেসি তাহলে, মানে এরকম আর কি। স্কুল জীবনে আপনার পছন্দ বাবার পছন্দ একটা কনফ্লিকশন তৈরি হচ্ছিল বোধহয়। তারপরে এসএসসি কমপ্লিট করে এইচএসসি, কেমন ছিল সেই সময়টা একটু শুনি। সেই সময়টা একটু খারাপ ছিল, কারণ হচ্ছে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ছিলাম, যেটা উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। তো সেখানে আমার বন্ধুরা সবাই হচ্ছে এক কলেজে ছিল, রাজশাহী কলেজে, আর আমি দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে রাজশাহী সিটি গভর্নমেন্ট সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। তো 8 বছর 9 বছরের বন্ধুদের থেকে একটা মানে আলাদা হয়ে যাওয়া হয়। বিভিন্ন দেখা যাচ্ছে যে প্রাইভেট কোচিং বা যে কোনো জিনিসে দেখা হতো তাদের সাথে, কিন্তু দেখা যাচ্ছে যে কলেজে তো সারাদিন সময়টা যায়, তো ওই সময়টা একটু খারাপ গেছে আর কি। কিন্তু আমার মনে মনে ইচ্ছা ছিল যে না সমস্যা নাই, আমি এই 2 বছর একটু পরিশ্রম করে ভালো কিছু হলে তখন হচ্ছে আবার একসাথে ইউনিভার্সিটিতে মানে একসাথে যাওয়া যাবে আর কি। খারাপ গেছিল বলতে আসলে 2 বছরের যে সময়টা ওটা কি কোনোভাবে এনজয় করতে পারছিলেন না? জি, কারণ হচ্ছে একটা জিনিস ছিল যে আমার স্কুল নিয়ে হচ্ছে একটা অহংকার বলেন বা গর্ব বলেন সবকিছু ছিল আর কি স্কুল কেন্দ্রিক। তো আমরা যখন যে কোনো স্কুলে থাকা অবস্থায় যখন হচ্ছে বিভিন্ন প্রাইভেট কোচিং এও যেতাম, আমরা সবাই দলবদ্ধ বা একত্রিত ভাবে থাকতাম। এই অহংকারটা কেন, যে বন্ধুরা সবাই একসাথে ছিলেন? বন্ধুরা সবাই একসাথে ছিলাম, প্লাস হচ্ছে স্কুলের একটা গর্ব ছিল যে হ্যাঁ মানে আপনারা অনুভব করতে পারবেন যে যখন হচ্ছে একটা বেস্ট জায়গা থেকে বিলং করা হয় তখন হচ্ছে যে আলাদা একটা অহংকার বা গৌরব থাকে আর কি। অহংকার বলছি কিন্তু গৌরব বলতে পারেন আর কি বিষয়টা। তো দেখা যাচ্ছে যে আমরা একটু আলাদা মানে সবসময় হচ্ছে একত্রিত হয়ে থাকতাম, এই জন্য দেখা যাচ্ছে যে একটা ব্যাচে 40 জনে আমরা একসাথে মানে ল্যাবরেটরি হাই স্কুলের স্টুডেন্ট। সো এই একসাথে থাকা বা এই জিনিসের বন্ডিং অনেক ভালো ছিল আমাদের। তো এরপরে যখন সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম তখন মানে খারাপ লাগাটা আসলে অনুভব করা যায়। এমনিতে বেস্ট স্কুলে পড়ার একটা ভালো লাগা তো নিশ্চয়ই কাজ করছিল, কিন্তু স্কুল থেকে বের হওয়ার পরে আসলে কি মনে হয়েছে যে আমি স্কুল থেকে এই বিষয়গুলো আমার জীবনে প্রভাব ফেলছে, বা স্কুল থেকে শিখে আসা বা শিক্ষকদের কাছ থেকে, বন্ধুরা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনে, যে বন্ধু তো আমাদের ভালো লাগে, বন্ধুদের কাছ থেকে ভালো সময় কাটে, তো অন্যান্য কি কি বিষয় শিখেছিলেন? অনেক কিছু শেখা হয়েছে, বিশেষ করে নেতৃত্বের গুণাবলী যে বিষয়টা ছিল সেটা অনেক ভালোভাবে ওই সময় শেখা হয়েছে। তারপরে সব সময় যেটা ঠিক সেই দিকেই চলা, সেই পথে থাকা,
এই জিনিসগুলো অনেক ভালোভাবে শেখানো হয়েছে আমাদেরকে, যাতে আমরা কখনো মানে কেউ যদি ভুল করে সে বড় হলে তাকে কিভাবে মানে বুঝায় বলা যে আপনি এই জিনিসটা এটা ভুল করছেন, বা আমি যদি আমার মানে আমি বড় আর একজন ছোট একজন আছে, আমি ওখানে একটা ভুল করছি, আমি সেটা স্বীকার করা, এই জিনিসগুলোতে যেটা মহত্ব আছে, যে একটা ভালো ব্যাপার আছে, সেই জিনিসগুলো আর কি আমাদের শেখানো হয়েছে। তো এই জিনিস অনেক কিছুই আমি আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালো লাগা আছে যে তারা আমাদেরকে মানে রাইট এই বিষয়গুলো জিনিসটা আর কি শেখানোর চেষ্টা করেছে আর কি। আসলে একটা ভালো পরিবার, একটা ভালো স্কুল, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবনটা গড়ে ওঠে, তাই না? আপনি বলছিলেন যে এইচএসসিতে আপনার মন খুব খারাপ ছিল, একটা ভালো স্কুল পার হয়ে বা বন্ধু বান্ধবদেরকে অনেক বেশি আপনি মিস করছিলেন, সেটা কি কোনো রেজাল্টে খারাপ কোনো প্রভাব ফেলেছিল আপনার? কারণ এইচএসসির রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জি জি জি, হ্যাঁ বলতে পারেন সেটার একটা প্রভাব ছিল আমার এইচএসসি পরীক্ষাতে। এইচএসসি আমার খুব একটা ভালো যায়নি, যার কারণে আমার যে মানে ইঞ্জিনিয়ারিং পড়ার যে ইচ্ছাটা ছিল সেটা মোটামুটি একটা মানে অফ হয়ে যায় আর কি, মানে এইচএসসির পরে। কারণ পাবলিকে আমি কোথাও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি, কিন্তু মনে মনে একটা ইচ্ছা এবং আমার ওই সময় হচ্ছে যে বিভিন্ন ধরনের চেষ্টা যে আমি কিভাবে ইঞ্জিনিয়ারিংই পড়তে পারি, এটা একটা চেষ্টা ছিল ওই সময়। তো আমি হচ্ছে আমাদের ক্ষেত্রে বাবার যে চিন্তা ভাবনা থাকে, যে বাবার যে এক্সপেকটেশন বা যে জিনিসগুলো ছিল সেগুলো একটু মানে বলতে পারেন থেমে গেছিল আর কি। সো বাবাকেও আবার ওই জায়গায় নিয়ে আসা, এটার জন্য আমি চেষ্টা করি যে আমি পাবলিক ইউনিভার্সিটি যেগুলোতে পরীক্ষা দিব সেইগুলোতে অ্যাটলিস্ট যে কোনো সাবজেক্টে আমার যদি চান্স হয়, তাহলে আমি হচ্ছে জিনিসটা বুঝাতে পারবো যে না আমি পারি, আমি যোগ্য, কিন্তু হচ্ছে যে আমার এইখানে মানে হয়নি কোনো একটা কারণে। সো আমি সেটা করি, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পাই আল্লাহর রহমতে, কিন্তু কোথাও আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসেনি। সো এরপরে হচ্ছে বাবাকে বুঝাই, আমি এবং আমার আম্মু সবসময় আমাকে সবকিছুতে সাপোর্ট দিয়ে গেছে আর কি। ছোটবেলায় যত বকাঝকা, যত মার বেশি খেয়েছে আম্মুর কাছে, কিন্তু তারপরে হচ্ছে সেভ করে আম্মু। সো আম্মু হচ্ছে বুঝালো, এবং ওই সময় হচ্ছে প্রথমে চিন্তা ভাবনা ছিল বাইরে যাওয়ার, কিন্তু আমি আসলে বাইরে মানে আপনি বুঝতে পেরেছেন যে আমি কতটা হচ্ছে বন্ধু বান্ধব পাগল এবং ফ্যামিলির সাথে আর কি থাকতে পারি আর কি। সো আমি ওটা চিন্তা করলাম যে না, বাইরে গিয়ে আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। সো ওই সময় হচ্ছে আপনার আম্মু বুঝালো এবং আমি বুঝালাম, বাবা তখন বুঝলো আর কি। এরপরে হচ্ছে ওই সময় আপনার প্রথম আলোতে একটা আর্টিকেল এসেছিল যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে হচ্ছে আইটি সেক্টরে হচ্ছে জব ফ্যাসিলিটিস অনেক বেশি, 90% বা 95% জব ফ্যাসিলিটিস বেশি। সো বাবা দেখা গেল যে বললো যে তুমি তাহলে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হও। এরপরে দেখা যায় যে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আর আমার নিজেরও হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির উপর একটা ইয়া ছিল যে ব্র্যাক ইউনিভার্সিটিতে রোবোটিক্স নিয়ে অনেক বেশি কাজ হয়। সো ওইটার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল আগে থেকে। সো এই সব যতটুকু জানি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে রসায়ন বিভাগে হয়তো ভর্তি হয়েছিলেন। মানে ভর্তি মানে হওয়ার সুযোগ ছিল আর কি। আমি মজার বিষয় হচ্ছে যে যেদিন আমার ভর্তি হওয়ার মানে তারিখটা ছিল, সেই দিনে আমার ব্র্যাক ইউনিভার্সিটির পরীক্ষা ছিল আর কি, রিটেন এক্সামটা ছিল। সো দেখা যাচ্ছে যে ওই যে বাবাকে বোঝানোর বিষয়টা তখন চলমান, বাবাকে আমরা বুঝাচ্ছি, কারণ বাবা চায় যে আমি ওখানে গিয়ে ভর্তি হই, আর আমরা মানে বোঝানোর চেষ্টা করছি যে না, আমার এখানে পরীক্ষা দিতে যাওয়া উচিত। আর ওই ইনটেকে আমি যদি পরীক্ষা না দিতাম তাহলে 4 মাস আবার পিছিয়ে যেতাম। আচ্ছা। সো সেটা ছিল 6 ডিসেম্বর 2019। সো পরে বাবাকে অনেক বোঝানোর পরে বাবা মানে পরীক্ষা দিতে দেন। সো আমি তখন ওখানে ভর্তি না হয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আর কি পরীক্ষাটা দিই আর কি। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা ভালো হলো, কিন্তু হচ্ছে যেহেতু যে বললাম লাস্ট ইনটেক, সেহেতু একটা ভয় ছিল। আর ব্র্যাক ইউনিভার্সিটিতে হচ্ছে মানে যতটা বাইরে আপনারা যেভাবে শুনেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি অনেক সহজ বা যে বিষয়টা, সেই জিনিসটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষেত্রে যায় না। কারণ ব্র্যাক ইউনিভার্সিটিতে যে মানে যেভাবে ইয়া করা হয়, অনেক বেসিক কোশ্চেন করা হয়, মানে ইজি বলতে পারেন, কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে যে রিটেনে এতটুকু হওয়া লাগবে। এবং ব্র্যাক ইউনিভার্সিটির রিটেন এক্সামের সময় ইংলিশে এসে থাকে একটা, আপনার মানে পুরো ফরম্যাটটা তাদের সাজানো মানে বাইরের দেশে যেভাবে আর কি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেভাবে। সো রিটেন এক্সামটা হলো 1 সপ্তাহ পরে রেজাল্ট দিল আমার, মানে আমি রিটেনে পাস করি। এরপরে হচ্ছে আপনার ভাইবা ছিল 19 ডিসেম্বর 2019। সো সেখানেও ভালো হয়, 25 ডিসেম্বরের রেজাল্ট আসে যে আমি সিলেক্টেড আর কি। 3টা সাবজেক্ট আসছে আমার, একটা হচ্ছে সিএসসি, একটা সিএস, আর একটা হচ্ছে বায়োটেকনোলজি। সো আমি তো সিএসসিতে ভর্তি হব এটাই চিন্তা ভাবনা ছিল। সো আমি ভর্তি হয়ে যাই এবং আমার ব্র্যাক ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়, মানে ক্লাস শুরু হয়ে আছে 9 জানুয়ারি থেকে।
এবং ভালো লাগার এবং মজার বিষয়টা হলো আপনি যে ভালোবেসে এই সাবজেক্টটা ভর্তি হয়েছেন, প্রত্যেকটা ডেট তুমি খেয়াল করেছো যে 6, 19 এবং 25 তিনটা ডেটই তার একদম মনে আছে এবং নিজের পছন্দের সাবজেক্টের জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। এবং আসলে ওই বয়সটাতে কোন সাবজেক্টে পড়বো সেটা বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না, বা আশেপাশের মানুষ বলছে, পরিবার বলছে যে এই সাবজেক্টে পড়ো, ক্যারিয়ার ভালো, কিন্তু আপনি যে এই বয়সটাতে বুঝতে পেরেছেন এটা আসলে খুব ইতিবাচক একটা বিষয়। এবং ওই বিষয়টাই হয়তো বা আপনাকে এখানে নিয়ে এসেছে আমাদের কাছে। একদম। এতে আমরা ভর্তি হওয়ার পরে আসলে একটা হলো ইচ্ছের হওয়া যে আমি এই বিষয়ে পড়বো, আরেকটা হলো পড়তে গিয়ে আসলে কেমন লাগছে সেটা নিয়ে একটু শুনি সেই গল্পটা। পড়তে গিয়ে অনুভব করলাম যে আসলে বাবার কথা শোনা উচিত ছিল, যে মানে ইঞ্জিনিয়ারিং খুবই কঠিন একটা বিষয়। আস্তে আস্তে সেটা অনুভব করা শুরু করলাম। আচ্ছা। সো প্রথম সেমিস্টারটা যখন মানে চলমান, তখন হচ্ছে আসলে ওরকম ভাবে বুঝিনি, কারণ আবার নতুন জায়গায় আসছি, নতুন সবার সাথে মিশা। আমি প্রথম 2 সপ্তাহ মতো আমার অনেক মানে খারাপ গেছে আর কি, কারণ হচ্ছে আমার সবকিছু রাজশাহীতে, ওটা শিফট করে হচ্ছে আমার এখানে আসা, এবং বাবা মা হচ্ছে রাজশাহীতে, আমি শুধু একা এখানে আসলাম আর কি। কিন্তু একটা সুবিধা ছিল কি, যে আমার সাথে আমার যে আরো 2 বন্ধু ছিল স্কুলের, তারা হচ্ছে আবার একসাথে ভর্তি হয়ে, সো আমরা একসাথে উঠি আর কি। হ্যাঁ, সো একসাথে উঠি। এরপরে হচ্ছে আমরা 3 জনই আসলে এই 2-3 সপ্তাহ একসাথে ঘুরি। এরপরে যেটা খেয়াল করি যে আমি আসলে মানে জড়তার মধ্যে আছি, কিন্তু বাকিরা সবাই কিন্তু সবার সাথে খুব ভালো মিশুক আর কি, মানিয়ে নিচ্ছে। সো আমিও চেষ্টা করলাম এবং দেখলাম যে না, আমার সহপাঠী যারা ছিল, জড়তা ছিল আসলে, জড়তা আসলে বলতে পারেন যে নতুন জায়গায় আসা, নতুন জায়গা, নতুন মানুষ। তারপরে ঢাকার একটা ব্যাপার থাকে যে হ্যাঁ, ঢাকাতে যারা বিভিন্ন স্কুল কলেজ থেকে এসেছে, তারা দেখা যাচ্ছে যে একটা মানে আলাদা বন্ডিং আছে তাদের। সো ওই জায়গাতে গ্রুপ হয়ে যায় কিন্তু ইউনিভার্সিটির প্রথম দিন। সো ওইখানে আমার আশাটা কিরকম ভাবে মানে ভালো হবে না খারাপ হবে। আর আমার ল্যাঙ্গুয়েজ আপনারা এতক্ষণ বুঝার কথা যে আমার রাজশাহীর টানটা এখনো আছে। আমি এখনো প্রায় 5-6 বছর আমি ঢাকাতে, এরপরে হচ্ছে মানে এই টানটা এখনো আছে, তখন আরো বেশি ছিল। আচ্ছা। সো মানে সবকিছু মিলে হচ্ছে যে আমার অনেক প্রথমে একটু সমস্যা হয়েছে মানে নিজের জড়তার ক্ষেত্রে আর কি। কিন্তু আমার সহপাঠীরা সবাই অনেক ভালো ছিল, তাদের সাথে মানে তারা আমার সাথে কথা বলতো, আমিও আস্তে আস্তে নিজেও তাদের সাথে মিলাই উঠলাম। সো এরপরে সময়টা অনেক ভালো গেছে। আর প্রথম সেমিস্টার যখন ভালো যাওয়া শুরু হয়েছে, তখন আরো বেশি ভালো গেছে। পড়াশোনা মনে করেন আকাশে, আর হচ্ছে আমি বন্ধুদের সাথে ক্লাবিং, হ্যানতেন এইসবের সাথে জড়িত আর কি। অন্যান্য জায়গায় ওদের সাথে ঘুরতে যাওয়া, আউটিং, এইসবের মধ্যে আর কি ইনভলভ বেশি আর কি। সো ক্লাবিং নিয়ে যেমন বলছিলেন, কোন ক্লাবে যুক্ত হলেন? প্রথমে আমি হচ্ছে মানে জিনিসটা হচ্ছে আমার কাছে নতুন ছিল, কারণ আমাদের রাজশাহীতে এই কালচারটা খুব একটা বেশি নাই। আমার যেটা মনে হয় থাকা উচিত, কিন্তু সেখানে খুব কম। সো আমি ক্লাবিং জিনিসটা আসলে প্রথমে বুঝলাম এখানে আসার পরে। মোটামুটি অনেকগুলো ক্লাবে হচ্ছে আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম 2টা ক্লাবে। একটা হচ্ছে রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি অফ ব্র্যাক ইউনিভার্সিটি। সো আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার হয়ে যায়, কারণ আমার ছবি তোলারও হচ্ছে একটা শখ ছিল মধ্যে, কিন্তু যেহেতু ক্যামেরা ছিল না সেহেতু তোলা হতো না, ফোনে যতটুকু তোলা যায়। সো এরপরে হচ্ছে আমি সেখানে যুক্ত হই। কিন্তু মজার ব্যাপার হলো যে রোবোটিক্সে আমার জন্য আমি প্রথম সেমিস্টার রোবোটিক্স ক্লাবে মানে সিলেক্টেড হইনি ইন্টারভিউর পরে। সো ওখান থেকে একটা রাগ ছিল যে আমি এত ভালো ইন্টারভিউ দিলাম, কিন্তু আমাকে নিল না। মানে ক্লাবগুলো থেকে ইন্টারভিউ দিতে হয়, কারণ হচ্ছে দেখা যায় যে যেমন রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রত্যেক সেমিস্টারে প্রায় 800 থেকে 1000 জন হচ্ছে অ্যাপ্লাই করে, কিন্তু হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে 100 থেকে 150 স্টুডেন্টকে, কারণ সবাইকে নেওয়া সম্ভব না। আর ওইভাবে হচ্ছে সবার মানে ওই ক্রাইটেরিয়া থাকেও না। কি ধরনের ক্রাইটেরিয়া আসলে? রোবোটিক্স ক্লাবে যেমন আমরা হচ্ছে 7টা আলাদা ডিপার্টমেন্ট আছে ক্লাবকে হচ্ছে অর্গানাইজ করার জন্য। সো দেখা যাচ্ছে যে রোবোটিক্স আমরা খেয়াল করি যে রোবোটিক্সের উপরে কার মানে ইচ্ছাটা আছে, মানে রোবোটিক্স পারুক আর না পারুক, আগে ইচ্ছাটা তো মেন। সো সেইটা বোঝার চেষ্টা করি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। এরপরে আমরা দেখি যে সে আমাদের অর্গানাইজেশনাল যে ব্যাপারটা আছে সেটার জন্য তো 8টা ডিপার্টমেন্ট। সো এইগুলোতে কোথায় আমাদেরকে একটা ভালো ইনপুট দিতে পারবে, সেই জায়গায় আমরা তাদের কাছে কিছু টাস্ক দিই যেগুলো তারা সাবমিট করে। সো এগুলো করার পরে তখন হচ্ছে আমরা তাদেরকে নিই, এবং হচ্ছে আমি হয়তো একটু জাম্প দিব আর কি। সো আমি লাস্ট ইয়ারে আমি হচ্ছে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, আর হচ্ছে রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি ছিলাম।
সো রোবোটিক্স ক্লাব অফ যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম তখন আমাদের প্যানেল থেকে আমরা একটা নিয়ম শুরু করি, কারণ দেখা যাচ্ছে যে আমরা যে 100 বা 150 জনকে নিতাম তারা সবাই রোবোটিক্সের প্রতি আর কি ঝোঁকটা মানে আস্তে আস্তে আমরা দেখতাম যে হারাই যেত, বা তারা কোনো কারণে হচ্ছে যে জিনিসটা মানে ওইভাবে সিরিয়াসনেসটা আসতো না। সেখানে আমরা হচ্ছে যে ক্লাবে যেটা প্রিফার করতাম যে না, সবাই হচ্ছে রোবোটিক্সের প্রতি একটা মানে আশা থাকবে এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেখানে তারা কন্ট্রিবিউট করবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আপনার পড়ার অভিজ্ঞতা এবং ক্লাবে সংযুক্ত হওয়ার কথা শুনছিলাম, একটু ব্র্যাক ইউ ডুবুরি প্রজেক্টটি নিয়ে চলে আসতে চাই। এই প্রজেক্টের সঙ্গে আসলে কিভাবে যুক্ত হয় বা প্রজেক্টটি নিয়ে আসলে একটু জানতে চাই আগে। সো বেসিক্যালি আগে মানে শুরুর গল্পটা বলি, সেটা হচ্ছে ব্র্যাক ইউ ডুবুরি নিয়ে কাজ শুরু হয় 2017 সালে। আমরা একটা মানে মজার ব্যাপার হচ্ছে যে ব্র্যাক ইউ ডুবুরি প্রতিষ্ঠিত হয় হচ্ছে ওশানোগ্রাফিক রিসার্চ সেন্টারের আগে, মানে আমাদের প্রজেক্টের কাজ শুরু হয়। সো 2017 সালে আমাদের কিছু সিনিয়র, মানে আমি তখন ছিলাম না, আমাদের কিছু সিনিয়র ওই সময়ে হচ্ছে আসলে একটা ঘটনা ঘটেছিল, একটা লঞ্চ ডুবির ঘটনা ঘটেছিল। সো ব্র্যাক ইউনিভার্সিটিতে রোবোটিক্সের যেহেতু বিভিন্ন কাজ হয়ে থাকে এবং প্রমিনেন্ট এই কারণে, সো ওই সময় হচ্ছে আমাদের যে অ্যাডভাইজার আছেন ডক্টর খলিলুর রহমান স্যারের কাছে একটা ফোন আসে যে আপনারা তো বিভিন্ন রোবোটিক্সের কাজ করেন, তো এরকম লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে এবং শীতকালের কারণে মানুষ ডুবুরি যেতে পারছে না মানে কোনো কিছু করতে। সো যদি আপনাদের কাছে এরকম কোনো কিছু থাকে যেটা হচ্ছে মানে ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট দিতে পারবে তাহলে খুব ভালো হয়। সো এরপরে তখন আসলে তো ওরকম কিছু ছিল না, এবং ওই সময় আসলে ব্র্যাক ইউনিভার্সিটিতে এরিয়াল থেকে শুরু করে তারপরে আপনার গ্রাউন্ড বলেন যে কোনো রোবোটিক্সে তখন কাজ হয়ে গেছে মানে চলমান, কিন্তু আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কেউ কাজ করছে না। সো আমাদের তখন কিছু সিনিয়র ছিলেন, তারা একসাথে হচ্ছে 5-6 জন মিলে হচ্ছে শুরু করেন ব্র্যাক ইউ ডুবুরি স্যারের ইয়াতে। এটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রথম অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল প্রজেক্ট বাংলাদেশে। সো ভাইয়ারা কাজ শুরু করে, এরপরে 17-র পরে হচ্ছে 18 সালে হচ্ছে 18 সালে হচ্ছে ভাইয়ারা সিঙ্গাপুর অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল চ্যালেঞ্জে পার্টিসিপেট করে এবং প্রথমবার পার্টিসিপেট করে তারা 7ম স্থান অর্জন করে। সো ওই সময় এটা অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ ভাইয়ারা প্রথমে যখন এটা রেডি করেন তখন হচ্ছে মানে পিভিসি পাইপ, তারপরে এইসব মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে যত কিছু করা যেতে পারে সেগুলো নিয়ে যায়। আচ্ছা। সো এটা অনেক বড় একটা বিষয় ছিল, এবং সাউভিসি হচ্ছে আপনার এশিয়ার সবথেকে প্রমিনেন্ট অটোনোমাস আন্ডার ওয়াটার চ্যালেঞ্জ। সো এরপরে হচ্ছে এটা নিয়ে কাজ চলতে থাকে, কিন্তু এরপরে আসে করোনার বাধা। করোনার বাধার কারণে সবকিছু বন্ধ। সো এরকমভাবে চলতে চলতে 2021 সালে যখন সবকিছু আবার শুরু হবে ওই সময়টাই হচ্ছে যে আমি এই দলের সাথে যুক্ত হই, এবং আমাদের বলতে পারেন যে যে জেনারেশন তাদের মধ্যে কয়েকজন আর মানে আগের জেনারেশন তাদের মধ্যে কয়েকজনই আর কি ছিলেন, আর বেশিরভাগই তখন দেখা যাচ্ছে ইউনিভার্সিটি শেষ করে তারা ক্যারিয়ারে চলে গেছেন বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায়। সো এরপরে তখন আমাদের রিক্রুট করা হয়, আমাদের ইন্টারভিউ দিয়ে হচ্ছে আমরা ওখানে রিক্রুট হই। সো এটা হচ্ছে 2021 সালের হচ্ছে মে মাসে আমি যুক্ত হই। এরপরে আস্তে আস্তে কাজ করতে থাকি, কাজ করতে করতে হচ্ছে আপনার এটার নিয়ে হচ্ছে আমরা একটা মুভি আছে আপনার প্রথমে যে আপনারা রোবোসাবের যে কথাটা বললেন, রোবোসাব কম্পিটিশনটা হয় হচ্ছে আমাদের মানে জন্মগ্রহণের আগে থেকে, প্রায় 1990 সাল থেকে, মানে প্রায় 35 বছর ধরে এই কম্পিটিশনটা হয়। তখন একটা নামটা ডিফারেন্ট ছিল। এই কম্পিটিশনটা নিয়ে যদি একটু জানতে চাই, কারণ আমরা হয়তো সাধারণ মানুষরা হয়তো এটা নিয়ে সবাই জানি না, তো এটা নিয়ে যদি তো আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, সো কম্পিটিশনটা আসলে মানে কম্পিটিশনটা হয় হচ্ছে আপনার ইউএস নেভি এবং হচ্ছে রোবোনেশন নামে একটা অর্গানাইজেশন, দুইজন জয়েন্টলি অর্গানাইজ করে থাকে। এই কম্পিটিশনটা হচ্ছে আপনার অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল চ্যালেঞ্জ। সো যখন এই কম্পিটিশনটা শুরুতে ছিল তখন এটা রিমোটলি অপারেটিং ভেহিকেল চ্যালেঞ্জ ছিল, মানে আরওভি চ্যালেঞ্জ ছিল, কিন্তু 5-6 বছর পরে তারপরে হচ্ছে শুরু হয়ে যায় যে অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল চ্যালেঞ্জ, তখন নাম হয় রোবোসাব, এবং এটা হয় হচ্ছে আপনার ইউএস নেভাল রিসার্চ সেন্টারে সান দিয়াগোতে, আপনার প্যাসিফিক ওশানের পাশে আর কি। সো এই কম্পিটিশনটা নিয়ে হচ্ছে আমাদের কাছে আমরা কিভাবে জানলাম সেটা হচ্ছে 2021 সালে যখন আমি আমার যাত্রা শুরু করি, তখন হচ্ছে যিনি আমাদের টিম লিড ছিলেন, যিনি ডুবুটেকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও নাইম হোসেন সৈকত ভাইয়া, সো উনি হচ্ছে
আমাদেরকে জানান এই বিষয়টা নিয়ে, কম্পিটিশনটার ব্যাপারটা নিয়ে। এরপর হচ্ছে আমরা উনি বলেন যে এই মুভিটার নাম ছিল স্পেয়ার পার্টস। সো এই মুভিটা দেখার জন্য সো আমরা এই মুভিটা দেখি। মুভিটার গল্পটা হচ্ছে আসলে এই কম্পিটিশনে একদম ট্রু স্টোরি আর কি। এই কম্পিটিশনটাতে আপনার এরকম না যে আপনি স্কুলে পড়েন না, কলেজে পড়েন না, ইউনিভার্সিটিতে পড়েন নাকি আপনি বিজনেস করছেন, আপনি যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল চ্যালেঞ্জ হবে, আপনার একটা অর্গানাইজেশন থেকে বিলং করলেই হলো। সো ওই মুভিটা ছিল আসলে একটা স্কুলের যারা এই কম্পিটিশনেতে পার্টিসিপেট করে, যেখানে এমআইটি থেকে শুরু করে হচ্ছে আপনার আইভি লিগ যত ইউনিভার্সিটি আছে, কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান, ম্যাকগিল ইউনিভার্সিটি, এরকম বড় বড় ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। সো সব সকল বড় বড় ইউনিভার্সিটি পার্টিসিপেট করে। সেখানে হচ্ছে একটা স্কুল থেকে পার্টিসিপেট করে ওরা। সো স্কুল থেকে পার্টিসিপেট করার পরে এবং ওই স্কুলটা ছিল খুব সম্ভবত সান্তিয়াগোর, এবং ওই জায়গাটা কিন্তু যে মেক্সিকান আর ওদের একটা মানে 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 ঝামেলা প্রবণ জায়গা। সো স্কুলটাতে অনেক সমস্যা ছিল আর কি। আমি সাজেস্ট করবো আপনারাও যদি কোনো সময় পান তাহলে দেখবেন, ইন্সপায়ারিং একটা মুভি। সো ওরা হচ্ছে ওইখানে পার্টিসিপেট করে। ওরা হচ্ছে প্রথমে খুবই ওই যে আমরা যেভাবে আমাদের প্রথম গল্পটা বললাম যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মানে যতটা কম খরচে জিনিসটা বানানো যায়, কারণ তাদের আলাদাভাবে ফান্ড নাই, একে তো স্কুল, তার মধ্যে হচ্ছে মানে এরকম প্রবলেম আছে। সো ওরা পার্টিসিপেট করে এবং এটার এন্ডিংটা ছিল এরকম যে তারা সেখানে প্রথম হয়, বিটিং দ্য মাইটি এমআইটি। সো মানে এটা ছিল প্রায় মানে বলতে পারেন এটা ইম্পসিবল একটা জিনিস ছিল, কারণ এমআইটি ছিল পরপর 6 বারের চ্যাম্পিয়ন, এবং এছাড়াও তো কর্নেল ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও বড় বড় ইউনিভার্সিটি ছিল। সেখানে একটা স্কুলের তরফ থেকে যাওয়া খুবই মানে ঝামেলাদায়ক ছিল। এবং ওখানে কি তারা উইন করে? হ্যাঁ, ওরা ওখানে ফার্স্ট হয় আর কি, প্রথম স্থান অর্জন করে ওই কম্পিটিশনে। মানে গল্পটা অনেক বড়, আমি স্পয়লার না দিই, আপনারা হয়তো ইন্সপায়ার করেছিল আপনাকে? অবশ্যই। এটা হচ্ছে আমাদের যে বললাম নাইম ভাইকে ইন্সপায়ার করছে, ভাই আমাদেরকে দেখতে বলছে, আমরা ইন্সপায়ার হইছি। সো এইভাবে আমাদের হচ্ছে রোবোসাবের যাত্রাটা শুরু হয় যে আমরা রোবোসাবে পার্টিসিপেট করব। এরপরে 2022 সালে আমরা মানে অসফল হই, মানে অসফল বলবো না পুরোপুরি, কারণ প্রথমবার পার্টিসিপেট করাতে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ওইখানে কমিউনিটির সাথে আমাদের যে জানাশোনা করতে কি ওখানে যেতে হয়। হ্যাঁ, পার্টিসিপেট করতে ওখানে যেতে হয় এবং এটা প্রি কোয়ালিফিকেশন রান থাকে, যেটা না হলে আপনি ওখানে সেমিফাইনালে পার্টিসিপেট করতে পারবেন না। এটা হচ্ছে আপনার ইউএসএ সান্তিয়াগো, ইউএস নেভাল রিসার্চ সেন্টারে। সো প্রথমবার পার্টিসিপেট করে আমরা অষ্টম হই, এবং হচ্ছে মানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা টপ 5-এ থাকবো। সেই জায়গা থেকে আমরা অসফল, কিন্তু বাকি এক্সপিরিয়েন্স বলেন, নলেজ গ্যাদারিং বলেন, যে কোনো জায়গা থেকে আমরা সেখানে হচ্ছে ভালো করে আসি। সো এরপরে আমরা ফেরত আসার পরে তখন আমি টিমে তখনও ছোট আর কি। এরপরে হচ্ছে আমি হচ্ছে ভাইস টিম লিডার হই টিমের, এবং হচ্ছে আমাদের আরেকজন কো-ফাউন্ডার আছেন ডুবোটেকের, এটিএম মাসুম বিল্লা মিশু, উনি ছিলেন টিম লিডার। সো আমরা দুজনকে দায়িত্ব দেওয়ার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে আমরা এই প্রজেক্টটাতে কিছু চেঞ্জ আনার চেষ্টা করছিলাম। চেঞ্জ বলতে আপনার যখন রোবোটিক্স প্রজেক্ট বা এরকম প্রজেক্ট নিয়ে কথা হয়, তখন আপনার মাথায় চলে আসবে যে টেকনিক্যাল বিষয় আর কি সব কিছু, কিন্তু আমরা চিন্তা করি যে এই প্রজেক্টগুলোতে আমাদের খারাপ করার একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ফান্ডিংয়ের অভাব। সো আমাকে দায়িত্ব দেওয়া হয় যে আমি টিমের জন্য যাতে হচ্ছে পুরোপুরি এই ব্যাপারটা দেখি। সো আমি ভাইস টিম লিডার হিসেবে সেই অপারেশনাল কাজ বলেন বা স্পন্সরশিপ বলেন বা ফান্ডিং বলেন, এই টিম কোঅর্ডিনেট বলেন, এই সব কাজগুলো দেখি। এবং আমার যে টিম লিডার ছিলেন উনি পুরো টেকনিক্যাল সাইডের যে বিষয়টা আছে উনি ওই সাইডটা দেখেন। আচ্ছা। সো আমাদের যাত্রা শুরু হয় 2023 সালের জানুয়ারি মাস থেকে, আমরা মানে টিম হ্যান্ড ওভার করি আর কি। সো ওই টাইমে হচ্ছে আমাদের যে আমি বললাম যে আমার প্রিভিয়াস যে টিম লিডার ছিলেন উনি হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন, সো প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলেন। তো ভাই আমাদেরকে গাইড করতে থাকেন যে কম্পিটিশনে কি কি সমস্যা হয়েছিল। সো ওইগুলো থেকে আমরা আস্তে আস্তে একটার পর একটা টেকনিক্যাল সাইডে মানে উত্থান হতে থাকে, আর এদিকে আমি হচ্ছে চেষ্টা করতে থাকি। সো বাংলাদেশের অবস্থাটা তখন আমি বুঝতে পারি যে আসলে টাকা এত সহজ বিষয় না। সো মানে সব জায়গায় নক করার পরেও, সব জায়গায় চেষ্টা করার পরে আমরা ব্যর্থ হতে থাকি। প্রায় 40 থেকে 42টা কোম্পানি রিচ করার পরে আমরা কন্টিনিউয়াস রিজেকশনের উপরে যে না, ফান্ড করা সম্ভব না। এটা আরেকটা রিজন ছিল যে সবাই মনে করে ব্র্যাক ইউনিভার্সিটির অনেক টাকা, সো ব্র্যাক ইউনিভার্সিটি আমাদেরকে টাকা মানে ঢালতেই আছে আর কি। সো এরকম জিনিসটা ছিল না। সো আমাদের হচ্ছে দুইটা জিনিস দাঁড় হয়, যে একটা হচ্ছে আমাদের ফান্ডিং লাগবে, না হলে একটা সমস্যা, আরেকটা হচ্ছে আমাদের কিছু সেন্সর লাগবে, ইন্টারন্যাশনাল সেন্সর, সেটা না হলে সমস্যা। কিন্তু ওই সেন্সরগুলো এক একটা আপনারা বলতে পারেন হচ্ছে $25,000 থেকে $30,000 মধ্যে, মানে হিউজ একটা বিষয় এক একটা সেন্সর। সো
আমরা ওইখানে তখন হচ্ছে প্রথম একটা বড় পদক্ষেপ নিই যে আমরা এখানে স্পন্সর ম্যানেজ করার চেষ্টা করব, মানে ইউএসএ তে। সো আমি এটা চেষ্টা করার পরে যে 42টা কোম্পানির রিজেকশন, এর মধ্যে তখন আমরা রবিকে রিচ করি আর কি। সো রবিকে রিচ করার পরে ওইখানে হচ্ছে যিনি ছিলেন উনি ব্যাপারটা অনেক পছন্দ করেন, এবং ফরচুনেটলি মানে বাকিদের যারা মারা গেছেন তাদের জন্য আনফরচুনেট, বাট আমাদের জন্য ফরচুনেট। সেটা ওশেন গেটের যে প্রবলেমটা হয়েছিল, আপনারা দেখেছিলেন কিনা আমি জানি না, ওই যে আপনার মানুষ নিয়ে হচ্ছে পানির নিচে গেছিল ইয়া দেখতে আর কি, আপনার টাইটানিক দেখতে। হ্যাঁ হ্যাঁ। সো ওই ঘটনাটা ওই সময় হয়েছিল। সো এটা একটা ট্রেন্ড একটা বিষয় ছিল ওই সময়। সো আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করছি, আমাদেরকে আপনারা সাহায্য করেন। সো মানে অনেক কিছু হওয়ার পরে তখন রবি থেকে আমাদের একটা বড় ফান্ডিং আসে, বলতে পারেন আমাদের সব থেকে বড় ফান্ডিং ছিল এটা। পাশাপাশি আমাদের সেন্সর আনতে হবে, সেন্সরের জন্য তো 25-30 লাখ টাকা এত সহজে কেউ দিবে না। সো আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ইমেল করতে থাকি তাদেরকে, যে আমরা বোঝানোর চেষ্টা করি যে দেখেন আমাদের এই সেন্সরটা দরকার, আমরা যেহেতু হচ্ছে ডেভেলপমেন্ট বেসড কান্ট্রি, সো আমাদের এরকম পসিবল না যে আমরা এই সেন্সরগুলো কিনে আমরা আমাদের রোবট ইন্টিগ্রেট করব। এর মধ্যে আমরা আল্লাহর রহমতে হচ্ছে 7-8টা কোম্পানির সাথে কথা বলার পরে একটা কোম্পানি থেকে আমরা সেন্সরটা নিয়ে আসতে পারি। সো আমার এবং আমার টিমের, এটা ছিল হচ্ছে নরটেক, নরওয়ে বেসড একটা কোম্পানি। সো তাদের কাছ থেকে আমরা হচ্ছে সেন্সরটা নিয়ে আসি। ওই সেন্সরটার মানে প্রাইসও হচ্ছে এরকম আর কি, কিন্তু তারা আমাদেরকে স্পন্সর হিসেবে আর কি ইয়া করে। সো এই জায়গাগুলোতে কাজ করতে করতে আমরা বুঝতে পারি যে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করার মানে জায়গা আছে, মানে একটা টিম হিসেবে আমরা অনেক বেটার একটা টিম রেডি করতে পারছি আর কি। সো এরপরে এগুলো ম্যানেজ হওয়ার পরে এরপর তো যাওয়ার ব্যাপার। সো আমরা হচ্ছে যে কম্পিটিশনে গেলাম, একটা স্বপ্নের পথে অগ্রযাত্রা, এবং যতখানি আছে নিজেদের মধ্যে তার সর্বোচ্চটাকে ব্যবহার করা, এটা আসলে চমৎকার একটা বিষয়। তারপরে পরবর্তী পদক্ষেপটা একটু শুনি যে রোবোসাপে কিভাবে অংশগ্রহণ করলেন। সো আমরা হচ্ছে ওই বছর আর কি রোবোসাপে পার্টিসিপেট করলাম। আমাদের হচ্ছে বিভিন্ন মানে প্রতিকূল মানে সমস্যা মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে আমরা হচ্ছে পৌঁছাই সেখানে। পৌঁছানোর পরে হচ্ছে কম্পিটিশনের ঠিক মানে আমাদের যখন সেমিফাইনাল রান, সেই দিন ভোরবেলা হচ্ছে মানে 3টার সময় আমরা হচ্ছে সুইমিং পুলে টেস্টিং করতেছিলাম। 3টা থেকে 5টা টেস্টিং করার পর আমরা উঠাই নিব তখন রোবট, তারপর মেন গ্রাউন্ডে যাব। মেন গ্রাউন্ডে যাওয়ার আগে হঠাৎ করে আমরা দেখলাম ভিতরে ধোঁয়া। সো বিষয়টা হয়েছে কি যে লবণাক্ত পানি আপনার কোনো একটা ওয়্যারের মাধ্যমে ভিতরে গেছে। আচ্ছা। সো যার কারণে হচ্ছে বুম। সো আমরা এটা দেখার পরে তো ভয়ে আমাদের খুব খারাপ অবস্থা, যে এখন মানে এটাই হওয়া বাকি ছিল আর কি, যে মানে এতগুলো প্রতিকূলতার পরে এখানে এসে আসার পরে এই ঝামেলা। আমাদের অ্যাডভাইজার স্যার তখন আমাদের সাথে ছিলেন না। আমরা মনে মনে চিন্তা করছি যে স্যার যদি জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ, যে রানই দিতে পারবো না আমরা এরকম। তখন আমাদেরকে হচ্ছে নাইম ভাই বললেন যে আমাদের সবাইকে বললো যে দেখ আমাদের এরকম অনেক সমস্যা হয়েছে, আমরা সবগুলো আউটস্ট্যান্ডিং ভাবে হচ্ছে পার করে এসেছি, এটাও আমরা পারবো। সো এইটা বলার পরে আমাদের একটা নতুন করে হচ্ছে উদ্যম আসলো। সো আমরা ফর দ্য ফার্স্ট টাইম 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পুরো রোবটের সব কিছু সুন্দরভাবে মানে যেগুলোতে সমস্যা ছিল সব চেঞ্জ করে সব রেডি করে ফেললাম। এবং সেদিন আমরা হচ্ছে 3rd পজিশনে শেষ করলাম সেমিফাইনাল রাউন্ড। আচ্ছা। সো এরপরে হচ্ছে আমাদের নিজেদের আবার একটা মানে মোটিভেশন কাজ করলো যে আমরা ভালো কিছু করতে পারবো। এরপরে আপনার হচ্ছে আমাদের যে ওই এরেনাটা ছিল সেটা ছিল আপনার হচ্ছে প্রায় 100 মিটার ফাইনাল এরেনা। আমাদের যে ওয়্যার দিয়ে আমরা যে টেস্টিংটা করতাম এই ওয়্যারটা ছিল 50 মিটারের। মানে আমরা কখনো এক্সপেক্ট করিনি যে আমরা মানে ওইখানে যাব আর কি। সো আমাদের ওই 50 মিটারের তার দিয়ে হচ্ছে যতটুকু সম্ভব টেস্টিং করে তারপরে ফাইনাল রান দিলাম। তো আল্লাহর রহমতে আমরা হচ্ছে সকল আইভি লিগ ইউনিভার্সিটিকে বিট করে 2য় স্থান অর্জন করি। আর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ওরা হচ্ছে 1ম স্থান অর্জন করে। কিন্তু আমরা খুব ক্লোজ ছিল, এবং আমাদের যে ওই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর পরে যে ইনোভেশন বা যে জিনিসগুলো ছিল এবং সফটওয়্যারের ইনোভেশন ছিল সেটার জন্য আমরা বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড পাই। পাশাপাশি হচ্ছে আপনার জাজেসরা আমাদের অর্গানাইজাররা এটা বলছিল আর কি, যে জাজেসরা আমাদের জন্য লাস্ট পর্যন্ত ওদের সাথে ঝগড়া করছে যে ওরা কেন চ্যাম্পিয়ন না, মানে তোমাদের পয়েন্ট টেবিলে কিন্তু ওরা অনেক কাছাকাছি মানে ফার্স্টের থেকে, কিন্তু হচ্ছে তোমরা কেন
হচ্ছে ওদেরকে চ্যাম্পিয়ন করতে পারবে না, কিন্তু আসলে রুলস তো রুলস, মানে পয়েন্ট আপনার যার বেশি হবে সেই চ্যাম্পিয়ন হবে। সো অর্গানাইজাররা আমাদের এটা বলে, তো এগুলো সবকিছু আমাদেরকে অনেক মোটিভেট করে। এবং আমরা যেহেতু দেখলাম যে না আমরা হচ্ছে এই দিয়ে কাজ করতে পারবো, এরপরে শুরু হয় আসলে আমরা বাংলাদেশে ফেরত আসার পরে তখন শুরু হয় হচ্ছে ডুবুটেকে যাত্রা। কারণ আমার যে নাইম হোসেন সৈকত ভাই এবং অর্ক ভাই তাদের পড়াশোনা অনেক আগে শেষ হয়ে গেছে, এরপরে তারা হচ্ছে তারা সহ এবং আমরা 2-3 আমরা সব একসাথে শুরু করি ডুবুটেকের যাত্রা শুরু হয় 2023 সালের আপনার সেপ্টেম্বর মাসের 27 তারিখ। আমরা হচ্ছে প্রথম যে হিলসা রোবটটা ছিল সেটা নিয়ে হচ্ছে গিয়েছিলাম সেন্ট মার্টিন টেস্ট করার জন্য আর কি। তো সেন্ট মার্টিন প্রথম প্রজেক্ট ছিল একদম, এটা আমাদের নিজেদের টেস্টিং ছিল প্রথম টেস্টিং ছিল। সো আমরা হচ্ছে তার আগে একটু জানতে চাই যে রোবোসাবোতে আপনারা যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন সেটা আসলে স্পেশালিটি কি ছিল? স্পেশালিটি বলতে আপনার হচ্ছে যে কি ধরনের কাজ করতে পারতো? হ্যাঁ, আপনি নাম শুনে বুঝতে পারবেন যে ডুবুরি মানে হচ্ছে যে মানুষ যে ডুবুরি যে কাজগুলো করে সেই কাজগুলো হচ্ছে করবো আমরা রোবট দিয়ে, এটা ছিল আমাদের ইন্টেনশন। সো আমাদের রোবট দিয়ে হচ্ছে আপনার শিপ ইন্সপেকশন থেকে শুরু করে আপনার যদি কোনো লঞ্চ ডুব হয় সেটা ডেটা নিয়ে আসা, তারপরে হচ্ছে আপনার সার্ভেলিয়েন্স, তারপরে যত ধরনের আন্ডার ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারের হচ্ছে আপনার আছে আপনার ইন্সপেকশন আছে, সে সবগুলো হচ্ছে আমাদের ডুবুরি কি বলেছে রোবট দিয়ে করা সম্ভব। বাকি যারা ওখানে অংশগ্রহণ করেছিল ওদের প্রজেক্টের সঙ্গে কোনো কি মিল ছিল আপনাদের? হ্যাঁ, আমাদের সবারই তো হচ্ছে আপনার অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল সবারই সেম, কিন্তু হচ্ছে যে সবার হচ্ছে ডিজাইন আলাদা, সবার হচ্ছে মানে কনসেপ্ট আলাদা, মানে প্রজেক্টের ভিতরে মানে দেখা যাচ্ছে যে সেম জিনিস সেম টেকনোলজি, কিন্তু হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে চেঞ্জেস আছে আর কি। সো মানে ওই কম্পিটিশনটাতে টাস্কগুলো সেম ছিল, ওই টাস্কগুলো এখন কমপ্লিট করার জন্য আমরা ইউভি কিভাবে বানাবো, কিভাবে করবো, কারণ একটা আন্ডারওয়াটার রোবটের হচ্ছে অনেক কিছু মেনটেন করা লাগে আমাদের, যে হচ্ছে দেখা যাচ্ছে পিচ রোল থেকে শুরু করে সবকিছু, এগুলো যদি স্টেবল ভাবে না থাকে, কন্ট্রোল সিস্টেম বিল্ড করা, সো এগুলো যদি ঠিকভাবে না থাকে তাহলে এটা করা কঠিন। চমৎকার। আমরা হিলসা প্রজেক্টে সিট ছিলাম, সো আমরা ওখানে টেস্ট করি। সো আমরা দেখি যে আমাদের প্রথমবার হচ্ছে কোনো রোবট আমরা হচ্ছে মানে আমাদের সিতে মানে বঙ্গোপসাগরে নামালাম, এটা একটা বড় প্রাউড মোমেন্ট ছিল। সো আমরা হচ্ছে সেখানে কাজ করে মানে ব্যাক করি যে না এবার ঠিক আছে আমরা গুড টু গো। সো এরপরে হচ্ছে আসে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। সো আমরা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে অ্যাপ্লাই করি। ওই সময় আমাদের একটা চিন্তা ছিল যে রিয়েলিটি শো ছিল। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ হচ্ছে একটা রিয়েলিটি শো, যেটা হচ্ছে এখান থেকে ইনভেস্টমেন্ট নেওয়া হয় আর কি। মানে দেখা যাচ্ছে যে 5 জন শার্ক থাকে যারা ইনভেস্টর, তারা হচ্ছে আমাদের সবকিছু শোনার পরে হচ্ছে যে আপনার ইনভেস্ট করে। সো আমরা তখন ওই সময় চিন্তা করলাম যে আমাদের বিজনেস মডেল থেকে শুরু করে সবকিছু বানাতে হবে। এইদিকে আমরা তো সবাই আসলে ইঞ্জিনিয়ার, সো এই জিনিসগুলো করা অনেক কঠিন ছিল। তারপরেও আমরা হচ্ছে 2-3 মাস চেষ্টা করার পরে এবং শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের যারা অর্গানাইজার ছিল তাদের সাহায্য, তাদের মেন্টরশিপ সবকিছু নিয়ে আমরা একটার পর একটা রাউন্ড মানে পার করে তখন আমরা ফাইনাল রাউন্ডের দিকে গেছিলাম আর কি, যে রাউন্ডে শার্কদের সামনে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। সো ওই সময় হচ্ছে আমাদের টুনা 1.0 বিল্ড করা হয়, যেটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম ওই সময়। সেটা হচ্ছে আপনারা জানেন কিনা ডিজিআই এর হচ্ছে প্রথম যে রোবটটা ছিল সেটার নাম হচ্ছে ফ্যান্টম। সেটা কিন্তু প্রথমে প্রায় $2,500 কাছাকাছি দাম ছিল। সো আমাদের চিন্তা ভাবনা হলো যে আমাদেরও টুনার বিল্ড কস্টটা এরকম, সো আমরা কেন না হচ্ছে আন্ডার ওয়াটারের ডিজিআই হব। সো ওই জায়গা থেকে হচ্ছে সব থেকে ছোট একটা রোবট রেডি করা হয়, টুনা আন্ডার ওয়াটার রোবট। সো ওইটা নিয়ে আমরা শার্ক ট্যাঙ্কে যাই, সেখানে আমরা পিচ করি শার্কদের সামনে। আল্লাহর রহমতে আমরা হচ্ছে 2.5 ঘন্টার হচ্ছে পিচ এবং হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন, তারপরে ডেমো দেখানো সব কিছুর পরে তখন আমরা ওখানে 2 জন শার্ক লক করি। একজন হচ্ছে আহমেদ আলী লিওন স্যার, উনি হচ্ছে আপনার এক্স ইউএস নেভি অফিসার এবং ওনার নিজের আইটি কোম্পানি আছে আর কি। সো উনি আমাদের একটা ইনভেস্টর ছিলেন এবং হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে আমাদের আরেকটা ইয়া ছিল আর কি, ইনভেস্টর ছিল সামি আহমেদ। সো এটার পরে আমরা হচ্ছে আমাদের মানে এখানে যারা ফান্ড পাই তাদের হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে যে আমাদের কোম্পানি ফাউন্ড করতে হবে আর কি ঠিকভাবে। মানে দেখা যাচ্ছে আমাদের ওই সময় আমাদের ট্রেড লাইসেন্স ছিল, কিন্তু আমাদের পরে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটা প্রতিষ্ঠা করা হয়। এরপরে আমরা হচ্ছে ইনভেস্টমেন্টগুলো লক করি। এরপর আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের ডেভেলপমেন্টে ফোকাস করি। এরপরে আসে আপনার অক্টোপাস 2.0। সো অক্টোপাস 2.0 রেডি করা হয় হচ্ছে যে আমি যেটা বললাম যে শিপ ইন্সপেকশন, তারপরে শিপের হাল ইন্সপেকশন থেকে শুরু করে ড্যাম ইন্সপেকশন এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে ইন্সপেকশনগুলো আছে সেইগুলো দেওয়া এবং ডিফেন্সে সার্ভ করা।
সো এই জায়গাগুলোর জন্য আমরা ওই রোবটটা রেডি করি এবং আমরা সকল যে আমাদের কাস্টমার আছে মেরিন ইন্ডাস্ট্রির যারা হচ্ছে ম্যানুয়ালি এই কাজগুলো করে থাকতো তাদের কাছে রিচ আউট করি, তাদের কাছ থেকে একটা ভালো রেসপন্স পাই, কারণ তারাও অনেক দিন ধরে এই প্রবলেমগুলো নিয়ে মানে সমস্যা আসলে তারা হয়তো বা মানুষ ডুবে গিয়ে করতো। এবং মজার বিষয় হচ্ছে যে তারা মানে বাংলাদেশের পানি এত খারাপ যে তারা হচ্ছে মানুষ ডুবে গিয়ে কিছু দেখতে পেত না, তারা অনুভব করে হচ্ছে একটা রিপোর্ট রেডি করতো, যেটা হচ্ছে অনেক ইনঅ্যাকুরেট। এবং সেটার কারণে আপনার মানে বাংলাদেশ থেকে যে জাহাজগুলো বা বিভিন্ন দেশের জাহাজগুলো আপনার সিঙ্গাপুর বা চীন হয়ে আসা লাগে, কারণ তাদেরকে সেখানে ইন্সপেকশনগুলো নেওয়া লাগে, কারণ এটা ম্যান্ডেটরি, তাদের এটা করানো লাগেই। সো তারাও সেখানে করে আসতো, কারণ এখানে এটা মানুষ ডুবুরি দিয়ে তাদের কাছে কনসিস্টেন্টলি মানে ইয়াটা মনে হতো না আর কি। সো ওই জায়গাতে তখন যখন ওরা দেখলো যে না আমরা ওই জায়গাতে ভালো এফিশিয়েন্টলি ডেমো দিতে পারছি, সো আমাদের তখন তারা বিভিন্ন কাজে ইনভলভ করতে থাকলো এবং আমরা আস্তে আস্তে ডুবুটেকের অক্টোপাস দিয়ে হচ্ছে এই কাজগুলো করতে থাকি এবং টুনা হচ্ছে যে ছোট ছোট জায়গায় আমরা সার্ভ করতে থাকি, সেটা রিসার্চ হোক বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি হোক সেই জায়গায়। সো এই জায়গায় আমরা এখন কাজ করে যাচ্ছি। এগুলো আসলে কিভাবে মানে খুব এফেক্টিভলি নিশ্চয়ই কাজ করছে? এগুলো অনেক ভালো ইফেক্টিভলি কাজ করছে, রিপোর্টটা খুব ভালো দিতে পারছে, তাই তো? সো আমাদের হচ্ছে জিনিসটা হলো যে আরওভি দিয়ে যখন আমরা এটা করি তখন হচ্ছে আমাদের নিজস্ব কিছু সফটওয়্যার আছে, সেখানে হচ্ছে আমরা এনহ্যান্সমেন্ট করার মাধ্যমে আপনার যে মার্কি ওয়াটার যেটা মানে পানির ঘোলা বা যে কোনো কিছু সেটাকে ক্লিন করে হচ্ছে যে যাতে ক্লিয়ারলি দেখতে পারে সেটার ব্যবস্থা করি। এছাড়া যদি কোনো কারণে হচ্ছে এনহ্যান্সমেন্ট, এটা কি রোবটিক কাজটা করতে পারে নাকি এটা রোবটিক কাজটা করতে পারে? সো রোবট হচ্ছে এই মানে তারপরে হচ্ছে তাকে সেভাবে ট্রেন করা হয়েছে আর কি। এছাড়া যে আপনার আমাদের দেশে মানে বলতে পারেন পৃথিবীতে সব থেকে যদি পানির খারাপ কন্ডিশন থাকে সেটা বাংলাদেশের। সো আমাদেরকে যে আমাদের লিওন স্যার আছেন এবং আরো বাইরের যাদের আমাদের এখন ইনভেস্টর আছে তারা হচ্ছে এটা বলে থাকে যে তোমরা বাংলাদেশে সার্ভ করতে পারছো মানে তোমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সার্ভ করতে পারবা। সো আমাদের একটা সময় স্বপ্ন হচ্ছে যে আমরা গ্লোবাল লিডার হব এই জায়গাতে, কারণ আন্ডারওয়াটার রোবোটিক্সটা হচ্ছে পৃথিবীতে নতুন, এটা নিয়ে কাজ করছে খুব অল্প সময় থেকে এবং এটা এই ইন্ডাস্ট্রিটা এখনো বুম করেনি। যেভাবে ডিজিআই যেভাবে হচ্ছে আপনার এরিয়াল ভেহিকেলে কমপ্লিটলি মানে একটা দাপটের সাথে চলে যাচ্ছে, সেরকম কেউ এখন এই ইন্ডাস্ট্রিতে নাই। সো আমরা স্বপ্ন দেখি যে ইনশাল্লাহ আমরা এক সময় গ্লোবাল লিডার হব। অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবে। ডুবোটেক বর্তমানে কোনো নতুন কোনো কাজ করছে কিনা? হ্যাঁ, ডুবোটেক এখন এই দিকে আছে, আপনার কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের উপর কাজ করছে এবং আপনার রিসেন্টলি হচ্ছে আমরা বাংলাদেশ স্টার্টআপ যে ইনভেস্টমেন্ট সামিট হলো সেখানে আমরা পার্টিসিপেট করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে স্টার্টআপ সামিটের একটা অংশ ছিল স্টার্টআপ কানেক্ট। সো ওই জায়গাতে হচ্ছে যে টপ 3টা ছিল স্টার্টআপ ছিল আপনার হার্ডওয়্যার স্টার্টআপ, মানে সিলেক্ট করা হয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে, তাদের মধ্যে আমরা একজন ছিলাম এবং আমরা সেখানে শোকেস করি এবং অনেক ভালো সাড়া পাই। বাহ, চমৎকার। আপনাদের এই প্রোডাক্টগুলো সহযোগিতা যদি কেউ নিতে চায় তাহলে সেই প্রতিষ্ঠানকে আসলে কি ধরনের খরচ বিয়ার করতে হয়? আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেখানে হচ্ছে আপনার $4,200 বা প্রায় 5 লাখ টাকার কাছাকাছি 6 ঘন্টার জন্য তারা নিতে পারে। কারণ হচ্ছে আমরা এই 6 ঘন্টার মধ্যে সে যেভাবে মানে চাই সেভাবে আমরা কাজগুলো করে থাকি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ইন্সপেকশনের ক্ষেত্রে সেখানে আপনার মানুষ যে ডুবুরি আছে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে 6-7 দিনের কাজ করার মাধ্যমে এবং হচ্ছে রিপোর্ট জেনারেশন একটা টাইম, এইটার মধ্যে একটা টাইমলাইনটা থাকতো 6-7 দিনের, যে কাজটা আমরা করছি 6 ঘন্টার মধ্যে। সো ওইটাতে ওদের চার্জও বেশি থাকতো, মানে মানুষ ডুবুরির না কিন্তু যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে লিড করছে আর কি এই ম্যানুয়াল পদ্ধতিতে, তারা চার্জ করে অনেক বেশি। সো ওই জায়গাতে আমরা বেস্ট ফিট আর কি, আমরা যে চার্জ করছি অনেক কমে এবং অল্প সময়ের মধ্যে, এবং আমাদের ক্ষেত্রে আমরাও হচ্ছে মানে খুব ভালোভাবে বিজনেস রান করতে পারছি। সো আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আর কি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। একদমই তাই, আমাদের খুব ভালো লাগলো, খুব চমৎকার সময় কাটিয়েছি। অনেক ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।